আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আমি তোমাদের মেহেদি স্যার। আজকে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের গতি অধ্যায়ের কিছু অংশ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। যদি কোথাও কোনো সমস্যা হয় আমাদের কমেন্ট বক্সে জানাবে, আমরা চেষ্টা করব তোমার সমস্যাটির যথাযথ সমাধান করে দিতে। আমরা আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে গতির সমীকরণ। একটু খেয়াল করো, আলোচ্য বিষয় কি? গতির সমীকরণ। এই গতি বিষয়ক আমরা কয়েকটি সূত্র পড়ব। একটু খেয়াল করি। প্রথম সূত্র হলো S = VT। পরবর্তী সূত্র হলো V = U + AT। 3 নম্বর সূত্র হলো V² = U² + 2AS। চতুর্থ সূত্র পড়ব S = UT + ½ এবং আরও একটি সূত্র পড়ব S = U + V / 2 × T। 1, 2, 3, 4, 5 এই 5টি সূত্রের বর্ণনা আজকে আমরা শিখব। এখান থেকে পরীক্ষায় বিভিন্ন ধরনের কোশ্চেন হতে পারে। আমরা যখন প্রতিপাদন করব তোমরা তখন দেখতে পারবে। আর অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, এতে তোমাদেরই উপকার হবে। একটু খেয়াল করি। আমরা প্রথম সূত্র আসি যে S = VT। একটু খেয়াল করো। ধরো আমি বিবেচনা করলাম একটি বস্তু, এখানে তার বেগ ছিল v বেগ। কি বেগ ছিল? v বেগ। বস্তুটি সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন না করে, এখন বেগের পরিবর্তন না করে দ্যাট মিন্স সমবেগে সে s পরিমাণ সরণ অতিক্রম করলো। একটু খেয়াল করো তো, যে একটা বস্তু এই অবস্থায় ছিল, সে t সময়ে s দূরত্ব অতিক্রম করছে, কিন্তু তার বেগের কোনো পরিবর্তন ঘটে নাই। এখন আমরা জানি যে বেগ ইকুয়াল টু সরণ ডিভাইডেড বাই সময়। এটা আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম, সরণ ডিভাইডেড বাই সময়। এখন বলো তো শিক্ষার্থীরা, এখানে সরণ কত? s, সময় কত? t। তাহলে আমরা লিখতে পারি যে s = vt। আমাদের প্রথম সমীকরণ হয়ে গেল s = vt। তবে মাথায় রাখতে হবে এই শর্তটা, v = s/t। এই ফর্মুলাটা আমরা তখনই ব্যবহার করতে পারবো যখন বস্তুর আদিবেগ এবং শেষ বেগ একই থাকবে, অর্থাৎ বস্তু বেগের পরিবর্তন করবে না। এই ক্ষেত্রে আমরা এটি লিখতে পারি। তাহলে এই সূত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য বলো তো? সমবেগের ক্ষেত্রে। সমবেগের ক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য। এখন আমরা আসি পরের সূত্রে, যে V = U + AT। খেয়াল করি একটু শিক্ষার্থীরা, যে আমরা ধরে নিলাম একটি বস্তু এখানে ছিল, তার আদিবেগ কত? U। এখন যেভাবেই হোক বস্তুর উপর বল প্রয়োগ করা হতে পারে, অন্য কেউ ধাক্কা দিতে পারে, অথবা অন্য কোনো বস্তু এসে ধাক্কা দিতে পারে। দেওয়ার পরে আমরা ধরে নিলাম t সময়ে তার বেগের সমহারে বৃদ্ধি পেয়ে v হলো। তাহলে t সময়ে বেগটা বৃদ্ধি পেয়ে কত হয়েছে? v হয়েছে। এখন আমরা জানি বেগ বৃদ্ধির হারকে কি বলে? ত্বরণ বলে। এখন বলো তো এখানে যে t সময়ে বস্তুটার বেগের কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে? খেয়াল করো তো, t সময়ে বেগের বৃদ্ধি v - u। তাহলে 1 সেকেন্ডে বেগের বৃদ্ধি কত হবে? v - u / t। তাহলে এটা হলো কি? বেগ বৃদ্ধির হার। আমরা জানি এই বেগ বৃদ্ধির হারকে কি বলে? ত্বরণ বলে। দ্যাট মিন্স v - u / t = a। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, বা v - u = at। তাহলে আমরা কি লিখতে পারি বলো তো? যে v - u = at। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে, বা v = দেখো বিটা আছে, ইউটা এই পাশে ছিল মাইনাস, এই পাশে হয়ে গেলে যাবে কি? প্লাস। ইউ প্লাস হয়ে গেল প্লাস at। তাহলে আমরা দ্বিতীয় সমীকরণ পেয়ে গেলাম যে v = u + at। এই সূত্রটা কখন প্রযোজ্য হবে? যখন বস্তুটার একটা ত্বরণ থাকবে। এখন খেয়াল করো তো, বস্তুটা যদি স্থির অবস্থায় থাকতো, স্থির অবস্থায় থাকলে তার আদিবেগ কত বলো তো? u = 0। তাহলে স্থির অবস্থায় থাকলে
দ্যাট মিনস আমরা বলতে পারি যে ইউ ইকুয়ালস টু 0 হলে, মানে স্থির অবস্থায় বস্তুটা শুরুতে থাকলে, তা আমরা লিখতে পারি ভি ইকুয়ালস টু এটি। ভি ইকুয়ালস টু কি লিখতে পারি? এ টি। এখন একটু খেয়াল করো তো, আমরা এটা কি এখানে, এটা হলো ত্বরণ। এখন আমরা পড়েছিলাম ত্বরণ হলো দুই প্রকার, একটি হলো সমত্বরণ আর একটি হলো অসমত্বরণ। এখন সমত্বরণ কাকে বলতো? যে সময়ের সাথে যদি ত্বরণের মানের পরিবর্তন না ঘটে তাহলে তাকে আমরা বলতাম কি? সমত্বরণ। তাহলে এখন বলো তো, এ যদি সমত্বরণ হয়, মানে ত্বরণ যদি পরিবর্তন না হয়, তাহলে আমরা এ সমান কনস্ট্যান্ট লিখতে পারি। এ সমান কি লিখতে পারি? কনস্ট্যান্ট। কখন? যখন এটা সমত্বরণ হবে তখনই আমরা লিখতে পারবো যে এ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, মানে ধ্রুবক। তাহলে এ যদি ধ্রুবক হয় তাহলে আমরা লিখতে পারি যে ভি সমানুপাতিক, ধ্রুবক উঠাই দিলে কি দিতে হয়? সমানুপাতিক টি। পরীক্ষায় এভাবে কোশ্চেন আসতে পারে যে স্থির অবস্থান থেকে, কি অবস্থান থেকে? স্থির অবস্থান থেকে সমত্বরণে চলমান কোনো বস্তুর নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সময় পর প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। তাহলে আমরা কি লিখতে পারি বলতো? যে স্থির অবস্থান থেকে সমত্বরণে চলমান, তা আমরা লিখে একটু এই কথাটা, যে স্থির অবস্থান থেকে সমত্বরণে চলমান বস্তুর নির্দিষ্ট সময় পর প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। খেয়াল করো, তাহলে পরীক্ষায় আমাদের একটুকি আসতে পারে যে দেখাও যে স্থির অবস্থান থেকে সমত্বরণে চলমান বস্তুর নির্দিষ্ট সময় পর প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। তাহলে আমরা কই থেকে শুরু করব? যে আমরা জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তারপর লিখবো স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলে ইউ ইকুয়ালস টু 0, সুতরাং ভি ইকুয়াল টু এটি, তারপর লিখবো বস্তুটি সমত্বরণে চলমান থাকলে এ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এ ইকুয়াল টু কনস্ট্যান্ট হলে আমরা লিখতে পারি ভি সমানুপাতিক টি, অর্থাৎ স্থির অবস্থান থেকে সমত্বরণে চলমান বস্তুর নির্দিষ্ট সময় পর প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। তোমরা যখন যেখানেই ক্লাস করো না কেন, সেটা ইউটিউব হোক, ফেসবুক লাইভ হোক, অবশ্যই খাতা কলম নিয়ে পড়তে বসবে। আমরা যে ইলাবোরেশনগুলো করাবো এই কোশ্চেনটাই তুমি খাতায় দেখে দেখে উঠাবে। যেখানে বুঝবে না সেখানে ভিডিওটা একটু স্টপ করে রাখবে, করে তুমি আবার বোঝার চেষ্টা করবে, তারপর সামনে এগোবে। তাহলে দেখবে পদার্থবিজ্ঞানের চেয়ে সহজ কোনো সাবজেক্ট এই পৃথিবীতে আছে বলে তোমার মনে হবে না। একটু খেয়াল করি আমরা। এরপরে আমরা আসি আমাদের তৃতীয় সমীকরণে। আমরা এখন এই 3 নম্বর সমীকরণটি পড়ার আগে এটি পড়ব আগে, তারপর এটি, তারপর এটি। একটু খেয়াল করি, কোনো একটা বস্তু ধরলাম এখানে ছিল, কোথায়? এই যে এই অবস্থানে, তার আদিবেগ কত? ইউ। একটা সময় পরে গিয়ে তার বেগটা হলো ভি। কত সময় পর? টি সময় পর তার বেগটা কত হলো? ভি হলো। এই সময়ে সে এস পরিমাণ সরণ অতিক্রম করলো। আমরা যখন সমবেগের ক্ষেত্রে হিসেব করি তখন আমরা লিখতে পারি যে এস ইকুয়াল টু ভিটি। এটা কোন শর্তে হবে? সমবেগের ক্ষেত্রে, যখন বেগটা স্থির থাকবে। কীরকম? এখানে বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড, এখানেও বেগ 10 মিটার পার সেকেন্ড, এবং মধ্যবর্তী প্রত্যেকটা বিন্দুতে বেগের মান 10 মিটার পার সেকেন্ড। তখন আমরা লিখতে পারবো এস ইকুয়াল টু ভিটি। কিন্তু বস্তুটি যখন বেগ বৃদ্ধি পেতে পেতে সামনে যায়, অর্থাৎ ত্বরণে যায়, তখন আর আমরা এস ইকুয়াল টু ভিটি লেখা যাবে না। কারণ হলো ভি তো প্রতি মুহূর্তেই পরিবর্তিত হচ্ছে। তাহলে আমরা এক্ষেত্রে কি লিখব? ধরো আমরা একটা গ্রাফ নিলাম, যে প্রথমে তার বেগ ছিল 0, সময় 0, t1 সময় পরে তার বেগ হলো ইউ, তারপরে t2 সময় পরে তার বেগ হলো ভি। তাহলে আমরা যদি গ্রাফ আঁকি, দেখো তো
এই যে এইভাবে একই হারে বেগ বৃদ্ধি পাবে। আমরা যদি রেখাটা নিই, এই যে এরকম রেখা একটা পাওয়া যাবে। এখন আমরা যদি বলি বস্তুটি ত্বরণে যাচ্ছে, তখন এই বেগটা হয়ে যাবে গড় বেগ। এই বেগটা কি হয়ে যাবে? গড় বেগ। তাহলে কোনো একটা বস্তু যখন সমত্বরণে যাবে তখন এস ইকুয়াল টু লিখতে হবে গড় বেগ ইন্টু সময়। এখন গড় বেগটা কোনটা? ধরো আগে ছিল ইউ, একটা সময় পরে হয়ে গেছে ভি, তার মানে গড় বেগ হলো এই যে এই মুহূর্তের ঠিক মাঝের মুহূর্তের যে বেগটা, এই বেগটা হলো গড় বেগ, এটি হলো গড় বেগ। এই গড় বেগটা নির্ণয় করতে হয় ইকুয়াল টু এই যে আগের বেগ প্লাস শেষ বেগ ডিভাইডেড বাই কয়টা বেগের গড়? দুইটা বেগের গড়। তাহলে আমরা লিখতে পারি ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তাহলে আমাদের দেখো একটা সূত্র হয়ে গেল যে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এটা তাহলে কোন ক্ষেত্রে প্রযোজ্য? যখন বস্তুটার বেগ সময়ের সাথে সাথে বৃদ্ধি পেতে থাকবে, অর্থাৎ সমত্বরণের ক্ষেত্রে। তাহলে যদি কোনো একটা বস্তুর ক্ষেত্রে সমত্বরণ দেয়া থাকে বা ত্বরণ দেয়া থাকে, তখন আমরা সূত্রের ফর্মুলা লিখব এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তাহলে আমাদের এই সূত্র হয়ে গেল। এরপর আমরা শিখব এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার। একটু খেয়াল করো। তাহলে বস্তুটি যখন সমত্বরণে যাবে তখন আমরা সূত্রের ফর্মুলা কি জানি? এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এখন আমরা এখানে একটু আগে পড়েছিলাম যে সমত্বরণের ক্ষেত্রে ভি ইকুয়াল টু ইউ প্লাস এইটি। তাহলে আমরা এখানে একটু মানটা বসিয়ে দিই। ইউ প্লাস ভি এর জায়গায় কি লিখব? ইউ প্লাস এইটি। এটা আমরা পেয়েছিলাম ডিভাইডেড বাই 2 ইন্টু টি। দেখো গুণ করলে কি হয়? এস ইকুয়াল টু ইউ ইউ যোগ করলে হয় 2u, একবারে টি দিয়ে গুণ করে দিলাম টি, প্লাস টি দিয়ে গুণ করে দিলাম এ টি স্কোয়ার ডিভাইডেড বাই 2। এরপর আমরা লিখতে পারি যে এস ইকুয়াল টু এটা ডিভাইডেড বাই 2। খেয়াল করে একটু, যে কোনো একটা সমীকরণ যদি থাকে এরকম এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2, তা আমরা লিখতে পারি এক্স বাই 2 প্লাস ওয়াই বাই 2। এটা আমরা লিখতে পারি। দেখো তুমি লসাগু করলে কি হয়? 2 2 চলে গেছে এক্স, 2 চলে গেছে ওয়াই। তার মানে এরকম যদি কোনো সমীকরণ থাকে তাহলে আমরা লিখতে পারি এক্স ডিভাইডেড বাই 2 প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2। তা আমরা এখানে লিখতে পারি যে 2 ইউটি ডিভাইডেড বাই 2 প্লাস এ টি স্কোয়ার ডিভাইডেড বাই 2। এখন একটু খেয়াল করি তো, 2 কাটা যায়, থাকে কত? ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। দেখো এক্স বাই 2 আমরা এখানে লিখতে পারি কি? হাফ গুণ এক্স, মানে নিচেরটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম হাফকে। তাহলে আমরা লিখতে পারি গুণ করলে কত হয়? এক্স বাই 2। তাহলে এখানে এ টি স্কোয়ার বাই 2, মানে আমরা 2কে নিয়ে আসলাম, তাহলে হলো হাফ এ টি স্কোয়ার। তাহলে দেখো আমরা পরের সূত্র পেয়ে গেলাম যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। কি পেয়ে গেলাম? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখন খেয়াল করো তো, যদি বস্তুটা স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করতো, দ্যাট মিন্স ইকুয়াল টু 0 হলে, তাহলে আমরা কি লিখতে পারি বলো তো? যে এস ইকুয়াল টু ইউটা 0, তার মানে হাফ এ টি স্কোয়ার, হাফ এ টি স্কোয়ার। এখন যদি এ সমত্বরণ হয়, এ ইকুয়াল টু কি হলে? সমত্বরণ মানে কনস্ট্যান্ট হলে। এ ইকুয়াল টু সমত্বরণ মানে কি? কনস্ট্যান্ট হলে। তাহলে আমরা লিখতে পারি কি বলতো? যে বা এস, এ যদি কনস্ট্যান্ট হয়, হাফও কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্টকে বা ধ্রুবককে যদি আরেকটা ধ্রুবক দিয়ে গুণ করি তাহলে সেই মানটাও একটি ধ্রুবক মান হয়। কীরকম? ধরো 2, আমরা 2 দিয়ে গুণ করলাম, কত হয়? 4। 2ও ধ্রুবক, 2ও ধ্রুবক, 4ও ধ্রুবক। তার মানে আমরা যদি ধ্রুবক এ কে হাফ দিয়ে গুণ করি তাহলে আমরা একটা ধ্রুবক পাবো। তো আমরা ধ্রুবক উঠাই দিলে সমানুপাতিক দিলাম টি স্কোয়ার। তাহলে এখান থেকে এখন কি বলা যায় দেখো তো, যে স্থির অবস্থান থেকে সমত্বরণে চলমান কোনো একটা বস্তুর নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত সরণ ওই সময়ের বর্গের সমানুপাতিক। খেয়াল করে একটু কি বলা যায়? যে স্থির অবস্থান থেকে সমত্বরণে চলমান কোনো বস্তুর নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত সরণ ওই সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে এটি পরীক্ষায় আসতে পারে, তোমরা একটু ভালো করে বুঝে মাথায় রাখবা। খেয়াল করি তো আমরা এখন আমরা আমাদের লাস্ট সূত্রে যাব। যে লাস্ট সূত্রটা কি আছে আর বাকি বলো তো? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। একটু খেয়াল করো,
আমরা জানি অলরেডি যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি ইকুয়াল টু কত, ইউ প্লাস এটি। তাহলে এটা যদি হয় আমরা লিখলাম বর্গ করে বি স্কোয়ার ইকুয়াল টু ইউ প্লাস এটি হোল স্কোয়ার। বর্গ করলে কত হয় বলো তো, ইউ স্কোয়ার প্লাস টু ইউ এটি প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার। ওকে, বা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার থাক প্লাস আমাদের টার্গেট কি দেখো, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার, একটু মিলে গেছে, আর লাগবে কত, টু এ এস। তাহলে এখান থেকে এসটা বানাতে হবে, মানে এটা বানাতে হবে। তাহলে আমরা একটু কি কমন যায় দেখো তো, টু এ, তা আমি লিখলাম টু এ, আর কি থাকে বাকি এখানে বলো তো, ইউ টি, কি থাকে ইউটি, কমন নিলাম প্লাস, এরপরে কি থাকে এখানে দেখো তো, এ চলে গেছে, থাকে কত, এ টি স্কোয়ার। কিন্তু এখানে দেখো আমরা টু কমন নিছি, কিন্তু এখানে কি টু আছে, নাই। তাহলে দেখো তো আমরা এই সমীকরণে এরকম কি বিবেচনা করতে পারি না, টু গুণ হাফ, টু টু কাটা যায়, টু টু কাটা যায়, তাহলে সমীকরণ কি থাকে, এ স্কোয়ার টি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি ধরো এরকম কল্পনা করলে, তাহলে কি কমন গেছে, টু কমন গেছে, থাকে কত, হাফ, হাফ এ টি স্কোয়ার। তাহলে আমরা ফাইনালি লিখতে পারি যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ, আর এটুক মানে কত, এই যে এস, টু এ এস। এটি হলো আমাদের গতির সর্বশেষ সমীকরণ। এখন খেয়াল করো তো যে একই অবস্থায় যদি ইউ ইকুয়াল টু জিরো হতো, মানে বস্তুটি যদি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করতো, তাহলে আমরা কি লিখতে পারি যে বি স্কোয়ার ইকুয়াল টু টু এ এস, বা এখান থেকে লিখতে পারি যে ভি ইকুয়াল টু রুট ওভার টু এ এস, একে আমরা লিখতে পারি রুট ওভার টু এ গুণ রুট ওভার এস। এখন বস্তুটা যদি সমতরণে যায়, মানে এ যদি সমতরণ হয়, তাহলে এ ধ্রুবক, আর রুট টু তো ডেফিনেটলি ধ্রুবক। তাহলে দুইটা ধ্রুবককে গুণ করলে আমরা কি পাই, একটা ধ্রুবক পাই। তাহলে ধ্রুবক উঠে দিলে আমরা কি লিখতে পারি, সমানুপাতিক রুট ওভার এস। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি দেখো তো, স্থির অবস্থান থেকে সমতরণে চলমান কোনো একটা বস্তুর নির্দিষ্ট সময়ে পর প্রাপ্ত বেগ ওই সময়ে অতিক্রান্ত সরণের বর্গমূলের সমানুপাতিক। তাহলে আমরা এখান থেকে এই কয়টি কোশ্চেন পড়ব। তাহলে আমাদের খেয়াল করো তো, গতির সমীকরণ গেল। এখন এই গতির সমীকরণটা যে কয়টা আমরা সূত্র শিখলাম এগুলো ছিল ত্বরণের ক্ষেত্রে। এখন মন্দনের ক্ষেত্রে গতির সমীকরণ কি হবে একটু খেয়াল করি, যে ত্বরণের ক্ষেত্রে যা হবে আমরা যদি সেটা মনে রাখতে পারি, তাহলে মন্দনের ক্ষেত্রে গতির সমীকরণ আমরা পেয়ে যাব। দেখো এস ইকুয়াল টু ভিটি প্রথম সমীকরণ ছিল কোন বেগের ক্ষেত্রে, সমবেগের ক্ষেত্রে। ওকে, 2 নম্বর সমীকরণ ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। 3 নম্বর সমীকরণ ভি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার প্লাস টু এ এস। 4 নম্বর সমীকরণ এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। 5ম সমীকরণ এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। এখন আমরা এই সূত্রগুলোকে, জাস্ট গতির সূত্রগুলোকে আমরা ত্বরণের ক্ষেত্রে লিখব, যে ত্বরণের ক্ষেত্রে গতির সমীকরণ কি হবে একটু খেয়াল করি আমরা। মন্দনের ক্ষেত্রে, তাহলে এগুলো ছিল ত্বরণ প্লাস সমবেগ, ত্বরণ প্লাস সমবেগ। খেয়াল করো, বস্তু যদি সমবেগে যায়, বস্তু যদি কোন বেগে যায়, সমবেগে যায়, তখন তার ত্বরণ থাকে না, মানে মন্দনও থাকবে না। কীরকম দেখো, আমরা জানি এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। এখন কোনো একটা বস্তু যদি সমবেগে যায়, সমবেগ মানে কি বলতো, যে একটা বস্তুর বেগ ছিল ইউ, সময় পরে তার বেগ ইউ, মানে বেগের পরিবর্তন হয় নাই, তাহলে আদি বেগ আর শেষ বেগ কি থাকে, একই থাকে। তার মানে শেষ বেগও কত, ইউ। তার মানে ইউ মাইনাস ইউ ডিভাইডেড বাই টি করলে কত হয়, 0 বাই টি, দ্যাট মিন 0। তার মানে কোনো একটা বস্তু যদি সমবেগে অতিক্রম করে বা সমবেগে পথ চলে, তাহলে ওই বস্তুটার ত্বরণ হবে 0 এবং মন্দন হবে 0। তাহলে সমবেগে গেলে যদি ত্বরণ বা মন্দন 0 হয়, তাহলে একটু খেয়াল করো তো, সমবেগে গেলে কি কোনো ত্বরণ বা মন্দন থাকবে, থাকবে না। তাই মন্দনের ক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য নয়, এমনকি ত্বরণের ক্ষেত্রেও এই সূত্রটা প্রযোজ্য নয়। আমরা দ্বিতীয় সূত্রে আসি, কি দেয়া আছে,
ভি ইকুয়ালস টু ইউ। খেয়াল করি মন্দনের ক্ষেত্রে আমরা গতির সমীকরণ কি জানি, এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। একটু মনোযোগ দিয়ে খেয়াল করব। ত্বরণ, ত্বরণ মানে কি, ধরো একটা বস্তু ছিল, তার বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড, 2 সেকেন্ড পর তার বেগ হয়েছে 20 মিটার পার সেকেন্ড। তখন আমরা বলি যে শেষ বেগ, দ্যাট মিন্স 20 মাইনাস আদি বেগ 10 ডিভাইডেড বাই সময় 2 সেকেন্ড করলে কত হয়, 20 থেকে 10 গেল, থাকে 10, 10 2 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা কোন ক্ষেত্রে বলো তো, ত্বরণের ক্ষেত্রে। এখন আমি উল্টো ঘটনা বললাম যে একটা বস্তুর বেগ ছিল 20 মিটার পার সেকেন্ড, কিছু সময় পরে 2 সেকেন্ড পরে তার বেগ হয়ে গেল 10। এখন আমরা ত্বরণ হিসাব করি, দেখো তো এ ইকুয়াল টু শেষ বেগ মানে 10 মাইনাস আদি বেগ 20 ডিভাইডেড বাই সময় ইকুয়াল টু -5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে ত্বরণে যদি এটা পজিটিভ হয় তাহলে মন্দনের ক্ষেত্রে এটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। তাই সূত্রের ক্ষেত্রেও শুধুমাত্র আমরা ত্বরণটা এখানে ছিল পজিটিভ, এখানে হয়ে যাবে কি নেগেটিভ। তাহলে শুধুমাত্র আমরা যে ত্বরণের ক্ষেত্রে গতির সমীকরণ যেখানে প্লাস আছে ত্বরণের আগে, সেখানে আমরা কি বসায় দিব, মাইনাস এ বসায় দিব। তাহলে খেয়াল করো তো তৃতীয় সূত্র কি হবে, বি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার মাইনাস 2as। চতুর্থ সমীকরণ এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার। তাহলে একটু খেয়াল করি তো যে মন্দনের ক্ষেত্রে আমরা তিনটি সমীকরণ পেলাম, বি ইকুয়াল টু ইউ মাইনাস এটি, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2s, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন বলো তো এই মন্দনের সমীকরণগুলোর ক্ষেত্রে কখনো কি ইউ শূন্য হতে পারে? তোমার কোশ্চেন করছি, ইউ কি শূন্য হতে পারে? কখনোই না। কারণ ইউ যদি শূন্য হতো তাহলে তার বেগ হ্রাস পেত কিভাবে? তাহলে মন্দন মানে বেগ হ্রাসের হার, তার মানে আগে বেগ ছিল, ধীরে ধীরে তার বেগ কমবে। কিন্তু আমরা যদি বলি আদি বেগ 0 তাহলে সেটা আজীবন স্থিরই থাকবে, তার মানে এতে কখনো মন্দন সৃষ্টি করা যাবে না। তাহলে একটু খেয়াল করো তো যে কোনো একটা বস্তু যদি মন্দনে যায় তাহলে আমরা কখনোই তার আদি বেগ ইউ ইকুয়ালস টু 0 লিখতে পারবো না, মাথায় রাখতে হবে একদম ঘেতে। এরপরে আসি আমরা পড়ন্ত বস্তু। বিজ্ঞানী গ্যালিলিও সর্বপ্রথম এই পড়ন্ত বস্তু সম্পর্কে ধারণা দেন এবং পড়ন্ত বস্তু সম্পর্কিত কয়েকটি সূত্র প্রদান করেন, যে সূত্রগুলো আমরা একটু মনোযোগ দিয়ে পড়ব। খেয়াল করি একটু, আমরা একইভাবে রিলেটেড করে পড়ব গতির সমীকরণের সাথে। একটু খেয়াল করো, গতির সমীকরণ ত্বরণের ক্ষেত্রে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। 2 নম্বর সমীকরণ এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। 3 নম্বর সমীকরণ ভি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার প্লাস 2as গতির। এখন আমরা আসি পড়ন্ত বস্তু মানেটা কি। ধরো একটা বস্তুকে আমরা এখান থেকে ছেড়ে দিলাম, মানে নিচের দিকে পড়তে দিলাম, তাহলে কিছু সময় পর বস্তুটা কোথায় পড়বে, ভূপৃষ্ঠে এসে পড়বে। এখন আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ে পড়েছিলাম যে কোনো একটা বস্তুকে ছেড়ে দিলে বস্তুটা জি ত্বরণে নিচে নামে বা নিচে পড়তে থাকে। কত ত্বরণে? জি ত্বরণে। এবং এই জি ত্বরণটা হলো সমত্বরণ। জিটা কোন ত্বরণ? সমত্বরণ। এখন সমত্বরণ মানে একই হারে বেগ বৃদ্ধি পেতে থাকে। তাহলে ত্বরণে যদি বস্তুটা পড়ে জি ত্বরণে, তাহলে দেখো তো একটা বস্তু এখানে ছিল, তার আগের বেগ কত ছিল? ইউ। বস্তুটা নিচের দিকে পড়তেছে, নিচে বেগ কত হয়েছে? বি হয়েছে। তা আমরা সমীকরণ লিখিত গতির সমীকরণ যে ভি ইকুয়াল টু ইউ প্লাস কত ত্বরণে পড়তেছে? এ ত্বরণে না, জি ত্বরণে। কত ত্বরণে? জি ত্বরণে। তাহলে হয়ে যাবে জিটি, জি ত্বরণে পড়ে। দ্বিতীয় সূত্র, বস্তুটা এখান থেকে এখানে আসছে, কত সরণ? আমরা ধরলাম এইচ পরিমাণ সরণ অতিক্রম করলো, মানে হাইট, উচ্চতা। তাহলে এই পরিমাণ সরণ অতিক্রম করলে এস এর জায়গায় হয়ে যাবে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। কি হয়ে যাবে? এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। 3 নম্বর সমীকরণ হবে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এস এর জায়গায় কি হয়ে গেছে? এইচ হয়ে গেছে, এর জায়গায় কত হয়ে গেছে? জি হয়ে গেছে। এখন একটু খেয়াল করো তো, একটা বস্তুকে আমরা যখন এখান থেকে ছেড়ে দিব, এই যে ছেড়ে দিলাম, তাহলে বলো তো এই শুরুতে তার বেগ কত ছিল? দেখো তো
এই যে বেগ কত বলো তো, 0 স্থির। আমি ছেড়ে দিলাম, ধীরে ধীরে তার বেগ বাড়বে। তাহলে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে এই ইউটা কি হবে বলো তো, 0 হবে। এখানে ইউটা কত হবে, 0, দ্যাট মিনস ইউটি ইকুয়াল টু 0। এখানে ইউ ইকুয়াল টু কত হবে, 0 হবে। তাহলে একটু খেয়াল করে দেখুন যে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে বি ইকুয়ালস টু জিটি। এখন জি যদি সমতরণ হয় তাহলে আমরা কি লিখতে পারি, বি সমানুপাতিক টি। কোন কোন ক্ষেত্রে লিখতে পারি, যখন জিটা ধ্রুবক হবে, মানে সমতরণ হবে। এরপর দ্বিতীয় সূত্র আমরা কি লিখতে পারি, এস ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার। তাহলে হাফ জি যদি ধ্রুবক হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি, এইচ সমানুপাতিক টি স্কোয়ার, এইচ সমানুপাতিক টি স্কোয়ার। এরপরে সূত্র দেখো যে ভি স্কোয়ার ইকুয়াল টু 2জি এইচ, কারণ ইউ 0, 2জি যদি ধ্রুবক হয় তাহলে আমরা লিখতে পারি ভি স্কোয়ার সমানুপাতিক এক্স, দ্যাট মিনস বি সমানুপাতিক রুট এক্স। এগুলো হলো কোন সূত্র, পড়ন্ত বস্তুর সূত্র। এখন এগুলোকে কি পড়ন্ত বস্তুর সূত্র বলবে না। এই পড়ন্ত বস্তু সম্পর্কিত বিজ্ঞানী গ্যালিলিও 3টি সূত্র প্রদান করেন, যা আমাদের একটু মেমোরাইজ করে রাখতে হবে। একটু খেয়াল করি তো যে আমরা সূত্রটা কি বলবো, যে আসি প্রথম সূত্র। কোন সূত্র, প্রথম সূত্র। খেয়াল করি আমরা এই পড়ন্ত বস্তুর প্রথম সূত্র নিয়ে আলোচনা করব। প্রথম সূত্রটা কি একটু খেয়াল করি, যে দুটো বস্তুকে যদি স্থির অবস্থা থেকে, কোন অবস্থা থেকে, এই যে স্থির, দুইটাই স্থির অবস্থায় আছে এবং বাতাসের কোনো বাধা থাকতে পারবে না, বিনা বাধায়। তাহলে দেখো দুটো বস্তুকে স্থির অবস্থান থেকে এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় যদি ছেড়ে দেয়া হয় তাহলে বস্তু দুটা একই সময়ে ভূপৃষ্ঠে পুষবে, অর্থাৎ সমান সময়ে সমান সরণ অতিক্রম করবে। এটা যদি একটু 10 মিটার আসে তাহলে এটাও 10 মিটার আসবে। তাহলে আমরা প্রথম সূত্র কি বলবো, স্থির অবস্থান থেকে, স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। এটি হলো প্রথম সূত্র। এর দ্বারা তুমি কি বুঝো বলো তো, কোনো একটা পাখির পালক আর তুমি, যদি তোমাকে নিয়ে আমি ছাদ থেকে ছেড়ে দিই, যদি বাতাসের বাধা না থাকে তাহলে ওই পাখির পালক এবং তুমি একই সময়ে ভূপৃষ্ঠে পতিত হবে। এটি হলো প্রথম সূত্র। এরপরে আমরা আসি দ্বিতীয় সূত্র। একটু খেয়াল করব ভালো করে, কোন সূত্র, দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রটাকে মনে রাখার একটা সহজ কৌশল আছে, যে আমি এখান থেকে পড়ব। খেয়াল করো তো, এটা কোন অবস্থান থেকে বলো তো, এই স্থির অবস্থান থেকে। তাহলে আমরা বলি স্থির অবস্থান থেকে, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত কোনো বস্তুর নির্দিষ্ট সময় পর প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। এটি হলো পড়ন্ত বস্তুর গ্যালিলিওর প্রদত্ত দ্বিতীয় সূত্র। খেয়াল করি একটু, স্থির অবস্থান থেকে, দেখে দেখো সূত্রের ফর্মুলা দেখে মনে রাখবো। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত কোনো বস্তুর নির্দিষ্ট সময় পর প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। এটি হলো দ্বিতীয় সূত্র। এরপর আমরা আসি তৃতীয় সূত্র। তৃতীয় সূত্র কি বলছে, আমাদের এই ফর্মুলা এই সমানুপাতিক টি স্কোয়ার। দেখো স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত কোনো বস্তুর নির্দিষ্ট সময় পর অতিক্রান্ত সরণ ওই সময়ের বর্গের সমানুপাতিক। এটি হলো নিউটনের তৃতীয় সূত্র। তাহলে আমরা এই 3টি সূত্র মনে রাখব, যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। দ্বিতীয় সূত্র, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু নির্দিষ্ট সময় পর প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। তৃতীয় সূত্র, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত কোনো বস্তুর নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত সরণ ওই সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে এই 3টি সূত্র আমাদের একটু মাথায় রাখতে হবে, এখান থেকে পরীক্ষায় আসতে পারে কোশ্চেন। এখন আমরা একটু খেয়াল করি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। কোন বস্তুর ক্ষেত্রে, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে গতির সমীকরণ। গতির
সমীকরণ। খেয়াল করি একটু, একইভাবে আমরা তিনটা সূত্র লিখব। কি কি জানি? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, 2 নম্বর সূত্র এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, 3 নম্বর সূত্র ভি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার প্লাস 2as। নিক্ষিপ্ত বস্তু বলতে আমরা কি বুঝি? ধরো আমরা একটা বস্তু নিলাম, এই যে মার্কারটা, একে আমি সোজা উপরের দিকে নিক্ষেপ করলাম, সোজা, বাঁকা আসা যাবে না বা আঁকা বাঁকা যাওয়া যাবে না। যদি সোজা নিক্ষেপ করি তখন একে বলে নিক্ষিপ্ত বস্তু। তো এখন তুমি কোশ্চেন করতে পারো যে স্যার এই বস্তুটা আমি সোজা নিক্ষেপ না করে একটু বাঁকা করে নিক্ষেপ করলাম, এই যে এই দিকে নিক্ষেপ করলাম, তখন সেটা নিক্ষিপ্ত বস্তু না বলে ওই বস্তুকে বলা হয় প্রাস। কি বলা হয়? প্রাস। আমরা যখন একাদশ দ্বাদশ শ্রেণীর এই গতি চ্যাপ্টার পড়াবো তখন ওই চ্যাপ্টার আমরা প্রাস নিয়ে বিস্তারিত আলোচনা করব, এবং তোমরা যখন বড় ক্লাসে উঠবা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এখন আমরা শুধুমাত্র মনে রাখবো যে কোনো একটা বস্তুকে সোজা উপরের দিকে নিক্ষেপ করা হলে তাকে কি বলে? নিক্ষিপ্ত বস্তু। কোনো একটা বস্তুকে যখন উপর থেকে ছেড়ে দেয়া হয় সেটি যেমন সমত্বরণে পড়ে, একইভাবে যদি কোনো একটা বস্তুকে আমরা উপরের দিকে নিক্ষেপ করি তাহলে সেটি সমমন্ধনে উপরের দিকে উঠে। খেয়াল করো, কেন সমমন্ধনে? একটা বস্তুর আমি নিক্ষেপ করলাম, বস্তুটা দেখো একটা সময় পরে গিয়ে সে থেমে যায়, থেমে গিয়ে সে আবার নিচের দিকে পড়তে থাকে। কীরকম? ধরো আমি বস্তুটাকে উপরের দিকে নিক্ষেপ করলাম, সে এখানে উঠলো, এখানে উঠার পর কিন্তু সে স্থির থাকে না, আটকে থাকে না, তার বেগটা শূন্য হয়, হওয়ার পরে সে আবার নিচের দিকে পড়তে থাকে। যদি এরকম ঘটনা না ঘটতো, মানে উপরের দিকে নিক্ষেপ করলে যদি বস্তুর উপর মন্ধন ক্রিয়া না করতো, তাহলে তুমি যখন ছোট ছিলা, তোমার বাবা যখন তোমারে ধরে উপরের দিকে ভাবে নিক্ষেপ করে আবার ধরতেছিল, তুমি কিন্তু আর পৃথিবীতে ফিরে আসতে পারতা না। যখনই তোমাকে নিক্ষেপ করতো তুমি সোজা উপরের দিকে চলে যেতে। এখন এই ঘটনা কেন হয়? কারণ আমরা জানি প্রত্যেকটা বস্তুকে পৃথিবী কেন্দ্রের দিকে একটা বলে আকর্ষণ করে, যাকে আমরা বলি অভিকর্ষ বল বা ওজন, মানে নিচের দিকে টানে। কথা বুঝছি? এখন একটু খেয়াল করো, বস্তুকে যখন নিচের দিকে টানে তখন আমরা জানি কোনো একটা বস্তু যাচ্ছে, আমরা যদি তারা টেনে ধরি তাহলে তার বেগ হ্রাস পাবে, অর্থাৎ মন্দনের সৃষ্টি হবে। এই বস্তুর উপর, মানে নিক্ষিপ্ত বস্তুর উপর সমমন্ধন ক্রিয়া করে। তার আমরা এই ক্ষেত্রে প্রথম সূত্রটা লিখব যে ভি ইকুয়াল টু ইউ কত মন্দনে যায়? পড়ার সময় যেমন জি ত্বরণে পড়ে, উঠার সময় ঠিক জি সমমন্দনে উপরে উঠে। তাহলে আমরা সমমন্দন, মন্দন হলে আমরা কি লিখব? জি। কত ত্বরণ? জি ত্বরণ, টি। তাহলে দ্বিতীয় সূত্র আমরা লিখব যে এস এর জায়গায় এইচ হয়ে যাবে। দ্বিতীয় সূত্র এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। 3 নম্বর সমীকরণ হয়ে যাবে ভি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার মাইনাস 2gh। এখন একটু খেয়াল করো তো যে এই তিনটা সমীকরণে কখনো কি ইউ শূন্য হতে পারে? কখনোই শূন্য হতে পারে না। কারণ কি? এই বস্তুটা আমার হাতে আছে, আমি যদি কিয়ামত পর্যন্ত হাতে রাখি তাহলে বস্তুটা কখনো নিজের ক্রিয়ায় উপরে উঠতে পারবে না। অন্য ক্রিয়ায় হতে পারে, বাতাসে ধাক্কা দিলেও সে উপরে উঠে যেতে পারে, কিন্তু সে নিজে নিজে কখনো উপরে উঠতে পারবে না। তাহলে উপরে উঠতে হলে কি করতে হবে? তাকে একটা বলে নিক্ষেপ করতে হবে। তার মানে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ কখনোই শূন্য হতে পারবে না, কিন্তু পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ কি? শূন্য হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখান থেকে কয়েকটি মজার সংজ্ঞা পড়ব। একটু খেয়াল করি যে মজার কেমন সংজ্ঞা হতে পারে। মজার সংজ্ঞা আমি আবার বলছি, একদম ভালো করে মাথায় রাখতে হবে, ঘেঁটে। আমরা একটা বস্তুকে যখন উপরের দিকে নিক্ষেপ করি সেটা কিন্তু অনন্তকাল উপরের দিকে উঠতে পারে না, একটা উচ্চতায় গিয়ে তার বেগটা শূন্য হয়। দেখো তো, আমি এই বস্তুটাকে নিক্ষেপ করলাম, সে সর্বোচ্চ এই উচ্চতায় উঠছে, মানে এখান থেকে এই উচ্চতায়, তারপর তার বেগ কি হয়েছে? শূন্য হয়েছে। শূন্য হওয়ার পরে সে স্থির থাকে না, কারণ পৃথিবী নিচের দিকে টানে, তাই সে নিচের দিকে পড়ে গেছে। তাহলে কোনো একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে বস্তুটা সর্বোচ্চ যে উচ্চতায় উঠতে পারে তাকে বলে সর্বোচ্চ উচ্চতা। তাহলে প্রথম কোশ্চেন যে সর্বোচ্চ উচ্চতা কাকে বলে? তাহলে আমরা কি বলবো? যে কোনো একটি বস্তুকে লম্বভাবে উপরের দিকে নিক্ষেপ করলে সেটি ভূপৃষ্ঠ হতে যে উচ্চতায় গিয়ে বেগের মান শূন্য হয়ে যায়, মানে ভূপৃষ্ঠ হতে যে উচ্চতায় গিয়ে শেষ বেগটা শূন্য হয়ে যায়,
ওই উচ্চতাকে আমরা বলবো সর্বোচ্চ উচ্চতা। কথা বুঝতে পারছি? এখন একটু খেয়াল করি, আমরা এখান থেকে একই সাথে সর্বোচ্চ উচ্চতার একটা সমীকরণ বের করতে পারি। দেখো একটু, বস্তুটারে যখন এখান থেকে নিক্ষেপ করব তখন সে উপরে উঠতে 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 এখানে গিয়ে তার বেগ কত হয়েছে? 0 হয়েছে। তাহলে দেখো, বস্তুকে নিক্ষেপ করলাম, এই সমীকরণে দেখো নিক্ষেপ করলাম কত বেগে? ইউ বেগে। একটা উচ্চতায় গিয়ে, মানে এই উচ্চতায় গিয়ে তার বেগটা কত হয়েছে? 0 হয়েছে। তাহলে আমরা লিখতে পারি যে সর্বোচ্চ উচ্চতার সমীকরণ। একটু খেয়াল করো, তোমরা টাইটেল দাও, সর্বোচ্চ উচ্চতার সমীকরণ। আমরা জানি বি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার নিক্ষেপের ক্ষেত্রে 2gh, কিন্তু যখন এইচ ইকুয়াল টু, মানে এই উচ্চতা ইকুয়াল টু সর্বোচ্চ উচ্চতার সমান হবে, মানে সর্বোচ্চ উচ্চতায় উঠে যাবে, তখন এই ভি ইকুয়াল টু ডেফিনেটলি 0 হবে। তা আমি আবার বলছি যে কোনো একটা বস্তুকে যখন আমরা নিক্ষেপ করব তখন তার একটা বেগ থাকবে ইউ, সে যত উপরে উঠবে সমমন্দনের কারণে তার বেগটা হ্রাস পেতে থাকবে। উঠতে উঠতে একটা উচ্চতায় গিয়ে যেহেতু মন্দনে যায় তার বেগটা কত হবে? 0 হবে। যে উচ্চতায় গিয়ে বেগ 0 হয় তাকে বলে সর্বোচ্চ উচ্চতা। তাহলে আমরা বলি যখন এই উচ্চতাটা সর্বোচ্চ উচ্চতাটার সমান হবে তখন শেষ বেগ কত হবে? 0 হবে। তাহলে এখন আমরা এই মানগুলো এই সমীকরণে বসিয়ে পাই যে সুতরাং 0 ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2g, এটা হয়ে যাবে সর্বোচ্চ উচ্চতা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বলো তো? 2gh ইকুয়াল টু ইউ স্কোয়ার। তাহলে h ইকুয়াল টু কি লিখতে পারি? ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g। এটি হলো সর্বোচ্চ উচ্চতার সমীকরণ। একটু ভালো করে এটি মনে রাখতে হবে, সর্বোচ্চ উচ্চতার সমীকরণ h ইকুয়াল টু ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g। এরপর আমরা আসি উত্থান কাল। কি কাল? উত্থান কাল মানে উঠার সময়। উত্থান কাল, উত্থান কাল, খেয়াল করো, উত্থান মানে উঠার, কাল মানে সময়, মানে কোনো একটা বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠার সময়। তাহলে আমরা কি বলবো? কোনো একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হলে সেটি যে সময় পরে সর্বোচ্চ উচ্চতায় উঠে ওই সময়কে বলে উত্থান কাল। খেয়াল করি আমরা একটু, আমরা জানি ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। এই সমীকরণে একটু খেয়াল করো তো, যে টি ইকুয়াল টু যখন উত্থান কাল হবে তখন ভি ইকুয়াল টু কত হবে? 0 হবে। কারণ কি? যে উত্থান কাল মানে সর্বোচ্চ উচ্চতায় উঠার সময়। আমরা জানি সর্বোচ্চ উচ্চতায় বেগ কত? 0। তার মানে টি ইকুয়াল টু যখন উত্থান কাল হবে, একটু খেয়াল করব, টি ইকুয়াল টু কি হলে? উত্থান কাল হলে তখন ভি ইকুয়াল টু অবশ্যই 0 হবে। তাহলে আমরা লিখতে পারি কি? সুতরাং 0 ইকুয়াল টু ইউ মাইনাস জি, আমরা দিলাম উত্থান কাল t1। তাহলে এখান থেকে লেখা যায় কি? জি t1 ইকুয়াল টু ইউ। তাহলে এখান থেকে লিখতে পারি t1 ইকুয়াল টু ইউ বাই জি। t1 ইকুয়াল টু কি লিখতে পারি? ইউ বাই জি। এটি হলো উত্থানকালের সমীকরণ। এরপর আমরা আসি বিচরণ কাল। কি কাল? বিচরণ কাল। বিচরণ কাল জিনিসটা কি একটু খেয়াল করব। বিচরণ কাল, কাল মানে সময়, বিচরণ মানে কি? ধরো একটা বস্তুটা আমি নিক্ষেপ করলাম, উঠলো আবার পড়লো, দেখবা উঠলো আবার পড়লো, এই উঠার সময় আর পড়ার সময় এই দুইটারে বলে বিচরণ কাল, মানে যোগ করলে এটার কি বলে? বিচরণ কাল। তাহলে আমরা কি বলবো? কোনো একটা বস্তুকে সোজা উপরের দিকে নিক্ষেপ করলে সেটি যে সময় পর ভূপৃষ্ঠে ফিরে আসে ওই সময়কে বিচরণ কাল বলে। মানে দেখো, একটা বস্তুকে নিক্ষেপ করলাম, সে উঠলো, উঠে আবার পড়লো, যত সময় লাগছে তারে বলে বিচরণ কাল। এখন আমরা গতির একটা সমীকরণ জানি, এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। একটু মনোযোগ দিয়ে খেয়াল করব, একটা বস্তুরে নিক্ষেপ করলাম উপরের দিকে, এন্ড এইচটা কি? যে কত এই টি সময় পর কত পরিমাণে উপরে উঠলো। এখন আমি ধরলাম বস্তুটা উপরে গেল আবার ফেরত আসলো, মানে খেয়াল করবো একটু, উপরে গেল আবার ফেরত আসলো। তাহলে এই টি ইকুয়াল টু আমরা কি বলবো? বিচরণ কাল। তাহলে টি ইকুয়াল টু ক্যাপিটাল টি মানে বিচরণ কাল হলে বলতো ওয়াই ইকুয়াল টু কত হবে? দেখো বস্তুটা এই যে উপরে উঠলো উচ্চতা আছে 10 মিটার ধরো, আবার পড়লো কমতে কমতে কমতে, যখন বিচরণ কাল ভূপৃষ্ঠে পৌঁছে তখন ওয়াই কত? 0।
তাহলে আমরা যদি বলি এই টি ইকুয়াল টু বিচরণকাল হলে এইচ ইকুয়াল টু ডেফিনেটলি 0 হবে। তাহলে এইচ ইকুয়াল টু 0 হলে আমরা লিখতে পারি 0 ইকুয়াল টু ইউ, টিটা কি হয়ে গেছে বিচরণকাল, মাইনাস হাফ জি বিচরণকাল স্কোয়ার। তাহলে এখান থেকে একটু খেয়াল করো তো, হাফ জি টি স্কোয়ারকে এই পাশে নিয়ে আসি, তাহলে হাফ জি টি স্কোয়ার ইকুয়াল টু ইউটি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি, দেখো টি টি কাটা গেছে একটা, থাকে কত হাফ জিটি ইকুয়াল টু ইউ। তাহলে এখান থেকে টি ইকুয়াল টু কি লিখতে পারি 2u ডিভাইডেড বাই জি। এটি হলো বিচরণকালের সমীকরণ। আমাদের একদম ভালো করে মাথায় রাখতে হবে যে টি ইকুয়াল টু 2u বাই জি, এটি হলো বিচরণকালের সমীকরণ। তাহলে এখান থেকে আমরা তিনটি সূত্র পেলাম যে উত্থানকাল t1 ইকুয়াল টু ইউ বাই জি, সর্বোচ্চ উচ্চতা h ইকুয়াল টু ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g, এবং সর্বশেষ বিচরণকাল ইকুয়াল টু 2u বাই জি। এখন খেয়াল করো তো, বিচরণকাল কত 2u বাই জি, উত্থানকাল কত ইউ বাই জি। এখন আমরা যদি মোট সময় মানে বিচরণকাল থেকে উত্থানকালটা বাদ দিয়ে দিই, তাহলে কি থাকবে বলো তো, পতনকাল থাকবে। কি কাল? পতনকাল, মানে একটা বস্তু উপর থেকে নিচে পড়ার সময়। তাহলে আমরা লিখলাম পতনকাল। এখন আমাদের যদি বলে যে পতনকাল কি বা পতনকাল কাকে বলে, তাহলে আমরা কি বলবো একটু খেয়াল করি। কোনো একটা বস্তু এই যে আমরা নিক্ষেপ করলাম, সে উপরে উঠলো সর্বোচ্চ উচ্চতা, এই উচ্চতায় তার বেগ কত হলো 0 হলো, তারপর বস্তুটা কি হবে নিচের দিকে পড়বে। তাহলে নিক্ষিপ্ত কোনো বস্তু সর্বোচ্চ উচ্চতা থেকে ভূপৃষ্ঠে পড়তে যে সময় লাগে ওই সময়কে বলে পতনকাল। এখন আমরা যদি মোট সময় জানি যে উঠলো নামলো, মোট সময় কত টি, এরপরে শুধুমাত্র উঠার সময় কত t1, আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পাবো বলো তো, পতনকাল। তো আমরা ধরলাম পতনকাল হলো t2। তাহলে পতনকাল সমান আমরা কি লিখতে পারি বলো তো, বিচরণকাল মাইনাস উত্থানকাল। এখন আমারে বলো উত্থানকাল কত, সরি বিচরণকাল কত 2u বাই জি, উত্থানকাল কত u বাই জি। এখানে দুইটা u বাই জি, আর এখানে কয়টা একটা u বাই জি, বাদ দিলে কত থাকে, দুইটা থেকে একটা গেলে একটা u বাই জি। তাহলে এটি হলো পতনকালের সমীকরণ। তাহলে একটু তোমরা খেয়াল করলেই দেখবে যে উত্থানকালের সমীকরণ আমরা পেয়েছিলাম u বাই জি, এবং পতনকালের সমীকরণও পেয়েছিলাম u বাই জি। তাহলে এখান থেকে পরীক্ষায় একটি কোশ্চেন আসতে পারে যে দেখাও যে উত্থানকাল পতনকালের সমান। কি আসতে পারে, উত্থানকাল পতনকালের সমান, এই কোশ্চেন পরীক্ষায় আসতে পারে। এই অধ্যায় থেকে আমাদের আর আলোচ্য বিষয় বাকি থাকলো বিভিন্ন ধরনের লেখচিত্র। এই লেখচিত্রটা একাদশ দ্বাদশ শ্রেণী, অনার্স, মাস্টার্স, এমনকি তোমার জব সেক্টরেও খুবই কাজে দিবে। তাই আমরা একটু গুরুত্ব সহকারে এগুলো পড়ব। এই লেখচিত্রের ভিডিওটি আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেয়া আছে, আশা করি তোমরা দেখে নেবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।